প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু, সৃজনশীল প্রশ্ন 1। 23শে সেপ্টেম্বর 2011 দৈনিক পত্রিকায় একটি খবর দেখে জারিফ চমকে ওঠে। বিশ্বব্যাপী এক ধরনের গ্যাস অধিক নিঃসরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মতো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতার দেশগুলো আজ হুমকির মুখে পড়েছে। এই বিপর্যয়ের জন্য জারিফ মানবসৃষ্ট নানা কর্মকাণ্ড দায়ী করে এক ধরনের উৎকণ্ঠা অনুভব করে। প্রথম প্রশ্ন, বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপককে বাংলাদেশে কি ধরনের হুমকির মুখোমুখি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত। এর সমাধান হবে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। মৌসুমী বায়ু প্রবাহের দ্বারা সৃষ্ট জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ুতে বেশি পরিমাণে জলবাষ্প থাকে না, ফলে তেমন বৃষ্টিপাত হয় না। অন্যদিকে গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে আগস্টে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত মৌসুমী বায়ুতে যথেষ্ট জলীয় বাষ্প থাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। তাছাড়া মার্চ থেকে এপ্রিল মাসে উত্তর পশ্চিম দিক থেকে হঠাৎ ঝড় ও ঘূর্ণিঝড় হতে দেখা যায়। এটি কালবৈশাখী ঝড় নামে পরিচিত। এই ঝড়ের সাথে প্রায় শিলাবৃষ্টি হয়ে থাকে। এছাড়া গ্রীষ্মকালে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়, যার ফলে মাঝে মাঝে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের বাংলাদেশ কি ধরনের হুমকির মুখোমুখি ব্যাখ্যা করো। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে বাংলাদেশ আজ নানা দিক থেকে হুমকির সম্মুখীন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নিম্ন অঞ্চল সহ পৃথিবীর সমুদ্র তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হল গ্রিনহাউস গ্যাস। উদ্দীপকে বাংলাদেশের নানা ধরনের হুমকির মুখোমুখি। এই সমস্ত হুমকির মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী প্রভৃতি। প্রতিকূল আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। 1970 সালে বাংলাদেশের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। 2007 এবং 2009 সালে সংগঠিত সিডর ও আয়লায় মানুষ, পশু পাখি, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উদ্দীপকে পরিবেশের যে বিপর্যয়ের কথা বলা হয়েছে তার জন্য মানুষের কর্মকাণ্ডের বেশিরভাগ দায়ী। উদ্দীপকে বলা হয়েছে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস অধিক নিঃসরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মতো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতার দেশগুলো আজ হুমকির মুখে পড়েছে। এই বিপর্যয়ের জন্য জারিফ মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডকে দায়ী করে এক ধরনের উৎকণ্ঠা
অনুভব করে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণ গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে তোলে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী। মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার উৎপাদন, বিদ্যুৎ ব্যবহার, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস সঞ্চারের পরিমাণ ৮০ থেকে ৯০% বেড়ে গেছে। সুতরাং বলা যায় মানুষের অসচেতনতাই কর্মকাণ্ডের জন্যই নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে দেশকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী। মন্তব্যটি যথার্থ। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।